Radio Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হলো গ্রীষ্মকালীন মুরগি পালনের সমস্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান। এ বিষয়ে বলবেন ডাক্তার বলাই চন্দ্র দত্ত, পোল্ট্রি কনসালটেন্ট। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে গ্রীষ্মকালীন মুরগি পালনের সমস্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান এই বিষয়ের উপর গান। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন গ্রীষ্মকালীন মুরগি পালনের সমস্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন পোল্ট্রি কনসালটেন্ট ডাক্তার বলাই চন্দ্র দত্ত। ডাক্তার দত্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকের বিষয়টা খুব ভালো। একটা গ্রীষ্মকালীন অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করেছি। আস্তে আস্তে আমরা আরো কঠিন সমস্যার মধ্যে দিয়ে আমরা এগোবো। বিশেষ করে যারা মুরগি পালন আমরা করে থাকি, আমরা জানি নানা রকমের সমস্যার মধ্যে আমাদের উপর সামনে দিয়ে যেতে হয়। তো আপনি একজন পশু চিকিৎসক হিসেবে তো ভারতবর্ষে বিভিন্ন দেশে ঘুরেছেন এবং বিভিন্ন 40 বছরের বেশি বিভিন্ন কাজের অভিজ্ঞতাও রয়েছে অনেক। তো আপনাকে পেয়ে আমরা আজকে পুরো বিষয় একটু বুঝে নিতে চাইবো যে মোটামুটি ধরুন যে এই যে গরম যে ধকল, এই যে হিট স্ট্রেস আমরা বলি, তাই তো? এটা ব্যাপারটা ঠিক কি রকম যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। আজকে আমরা এমন একটা দিনে করছি যে সময় গরমটা শুরু হয়ে গেছে, গ্রীষ্মকাল বা গরমকাল শুরু হয়ে গেছে। আর আজকের যে মুরগি পালনের কথা বা মুরগিতে গরমের প্রভাবের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা বাণিজ্যিক মুরগি। আমরা যে দেশি মুরগি দেখি তার সঙ্গে তফাৎটা, এটা অনেক উন্নত প্রজাতির মুরগি। তো এর ঠান্ডা বা গরম সহ্য করার ক্ষমতাটা অনেক কম। সেই জন্য আর গরম অতিরিক্ত যখনই হয় তখন যে কোনো জীবের ক্ষেত্রেই সেটা একটা ধকলের কারণ হয়। মুরগির ক্ষেত্রেও সে একই জিনিস ঘটে। গরমের ধকল বা হিট স্ট্রেস, ইংরেজিতে যে কথাটা কমন ভাবে চলে, সেটা বলতে আমরা একটা বুঝি শরীরে সবসময় কিছু তাপ উৎপন্ন হয়, সেই তাপটা বাইরে বের করে দিতে হয় যে কোনো প্রাণীকে, মুরগিকেও বার করতে হয়। যখন এই তাপ উৎপাদন এবং তাপ শরীর থেকে বের করে দেয়া, এই দুটোর মধ্যে সমন্বয় করতে পারে না মুরগি, তখনই বলি মুরগিটা হিট স্ট্রেসে এসছে বা হিট স্ট্রেসের প্রভাব পড়েছে তার উপর। আচ্ছা আচ্ছা, এইটার কারণ আমি এটা বলছি একটু বিশদে। কারণ মুরগি পাখি হওয়ার জন্যও ঘামে না। আমরা স্তন্যপায়ী প্রাণীরা ঘেমে ঘামটা শুকিয়ে শরীর থেকে লিনতাপ বেরিয়ে শরীরকে ঠান্ডা করতে পারি।
মুরগি হুম। সেটা পারে না ওর শরীরে পালক থাকার জন্য, যার জন্য মুরগিতে গরমের প্রভাবটা খুব বেশি। আচ্ছা, তো আমাদের দেশের যে পোল্ট্রি, সেখানে গরমকালের প্রকৃতির প্রভাব কতটা? হ্যাঁ, দেখুন আমরা তো আহ, মোটামুটি গ্রীষ্মপ্রধান দেশেই থাকি। হুম। আর মুরগির এই যে অন্য প্রজাতির মুরগি, এরা মানুষের চেয়ে একটু কম তাপমাত্রা চায়, মানে এরা 18 থেকে 26 ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো থাকে পরিণত মুরগি একটা, মানে ডিম দেয়ার লেয়ার মুরগি বা ব্রয়লার মাংসের মুরগি। আচ্ছা। কিন্তু আমাদের দেশে দেখুন বছরের 8 মাসই এর চেয়ে বেশি তাপমাত্রা থাকে। তো গরমের এই ধকল মুরগি সারা বছরই কম বেশি সহ্য করে। আর আহ, আজকে বিশ্ব উষ্ণায়ন আমরা বলছি, কিন্তু ওই আমরা কি বলবো, নগরায়নের নামে গাছ কাটা এবং জলাশয় বুঝিয়ে ফেলা যেটা চলছে পৃথিবীর সব দেশের সাথে, আমার দেশেও চলছে। তো পৃথিবী রোজ আমরা পৃথিবীকে গরম করছি। তো হুম। উষ্ণায়নের প্রভাবে গরমের যে গরমের তাপমাত্রা বাড়ছে, এটা রোজ বাড়তেই থাকবে। আমাদের দেশেও হবে, এর থেকে বাইরে নয়, আমাদের দেশে এটা রয়েছে। তবে আমাদের দেশে গরমটা দুই রকম। যদি দেখেন আমাদের পশ্চিমবঙ্গ বা এই অঞ্চলগুলো একটু প্যাচ প্যাচে গরম, মানে গরমের সঙ্গে আর্দ্রতাটা বেশি। আর যদি দক্ষিণ ভারতে বা মধ্য ভারতে যান, গরমটা শুকনো, তাপমাত্রা আমাদের চেয়ে বেশি কিন্তু কষ্টটা কম, কারণ প্যাচ প্যাচ আর্দ্রতাটা কম থাকার জন্যে ঘামটা সহজে শুকোতে পারে, শরীর ঠান্ডা হতে পারে, আমাদের এখানে যেটা হতে পারে না। তো এইখানে হুম। মুরগি পালনের ক্ষেত্রেও এই দুই জায়গায় সমস্যাটা একটু দুরকম, মানে একটু আলাদা রকম। হুম। হুম। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে আবহাওয়ার অবস্থা, সেখানকার তো অবস্থা আরো খারাপ, যেহেতু আমাদের যেহেতু ঘাম হলে শুকোতে দেরি হয়, শরীর ঠান্ডা হয় না, তাহলে তো সেটা মুরগির ক্ষেত্রে তো আরো বেশি সমস্যা, তাই তো এখানে হ্যাঁ, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে? পূর্ব ভারত যদি বলেন, পূর্ব হ্যাঁ, হ্যাঁ। পশ্চিমবঙ্গ এবং এই হুম। আর্দ্র হুম। জায়গাগুলোয় মুরগি পালন একটু বেশি কঠিন। যার জন্য আমাদের এখানে যে ভারতবর্ষ দক্ষিণ ভারতে যেখানে হাওয়া বেশি চলে, শুকনো, সেখানে মুরগি পালন একটু উন্নত মানের করা যায়। আচ্ছা, আচ্ছা। তাহলে এই যখন হিট স্ট্রেস বা এই যে গরমের যে ব্যাপারটা থাকবে, হুম। তখন নিশ্চয়ই মুরগির শরীরের মধ্যে একটা অস্বাভাবিক কিছু পরিবর্তন হবে, কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আচ্ছা, একটু যদি বুঝিয়ে বলেন, কারণ যারা নতুন তারা বুঝতে পারবে, তাদের লক্ষণগুলো দেখলেই চিনতে পারবেন যে এটা এই সমস্যা চলছে। হ্যাঁ, আমি লক্ষণগুলো বলার আগে ভিতরে যে জিনিসটা ঘটে সেটা বলছি, তারপর লক্ষণগুলো আমি 1 2 3 4 করে আচ্ছা, বলবো। আচ্ছা। মানে অবশ্যই। প্রধান 3টে বিষয়ে মুরগির শরীরের মধ্যে পরিবর্তন ঘটে। একটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভয়ঙ্করভাবে কমে যায়, যার জন্য দেখবেন গরমকালে মুরগির যত ভয়ঙ্কর রোগগুলো, যে রোগগুলো আমরা জানি, মুরগির রোগ, রানীক্ষেত, বার্ড ফ্লু, এইগুলো এই গরমকালেই বেশি দেখা যায়, মুরগির প্রতিরোধ আচ্ছা, ক্ষমতাটা আচ্ছা। কমে যায়। কমে যাওয়ার জন্য তারা মানে অ্যাটাক হয়ে তারা যাচ্ছে। যে যে জীবাণুটা অন্য সময় রোগ তৈরি করতে পারছিল না, হাতিটা হুম। পাকে পড়েছে, তখন সে রোগটা হুম। তৈরি করতে পারছে। আচ্ছা, আচ্ছা। কারণ এই সময় কি হয়, গরমে মুরগির শরীরে অতিরিক্ত গরম হলে অ্যান্টিবডি, যেটা ভ্যাকসিন দিলে হয় বা এমনি অ্যান্টিবডি তৈরি করা, প্রোডাকশন কমে যায়। হুম। আর আমাদের শরীরে যেমন গলার কাছে একটা থাইমাস গ্ল্যান্ড আছে, এরকম গ্ল্যান্ড থেকে কিছু কোষ উৎপন্ন হয় যারা ব্যাকটেরিয়া বা ভাইরাস শরীরে ঢুকলে তাকে গিলে খেয়ে ফেলে। ওই কোষগুলো ওই গরমে ছোট হয়ে যায়। আরেকটা আছে, 3টে জিনিস, আরেকটা স্ট্রেস হরমোন বলি, মানে যখন কোনো জীব ধকলে থাকে তার শরীরে একটা স্ট্রেস হরমোন বেরোয়, মানে ধকলের হরমোন বেরোয়, যে আরো ইমিউনিটিটাকে ডাউন করে। এই ইমিউনিটি ডাউন হয়ে গিয়ে মুরগি রোগগ্রস্ত হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এইটা সবচেয়ে বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে মুরগিতে একটা অক্সিডেটিভ স্ট্রেস বা পেট খারাপ হয়। পেটের যে মানে অন্ননালীর ভিতরের কোষগুলো নষ্ট হয়, হজম ক্ষমতা কমে যায়, পাতলা পায়খানা করে, মুরগি শুকোতে থাকে, এই মুরগির ওজন কমে যায়, শুকোতে থাকে, এবং একেবারে পেট খারাপ হয়ে নোংরা হয়ে যায় আচ্ছা, মুরগির অনেক ঘর। সময় দেখা যায় যে চুন পায়খানা করে, এটা কি এই সময়? না, চুন পায়খানাটা একটা ভাইরাস ঘটিত রোগের লক্ষণ, আচ্ছা, এই আচ্ছা। সময় আচ্ছা। হতে পারে। আচ্ছা। ওটা ওটা রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ বলা হয়, আচ্ছা। সেই রোগের লক্ষণ। আর এই গরমেতে একটা হয় কি, মুরগির মাংস বা আমরা যেটা মাংস খাই, সেটা তো ওর মাসেলটা, সে হুম। হুম। মাসেল হুম।
নষ্ট হয়ে যায়, মাসল ভেঙে যায়, যার ফলে মুরগির মাংসের স্বাদ কমে যায়, অকারণে ভেতরে চর্বি জমে। তো মাংসের স্বাদ গুণাগুণ সবটাই কমে যায়, মাংস কমে যায় মুরগি শুকিয়ে, এবং স্বাদও খারাপ হয়ে যায়। তারপরে মুরগির যে ব্যবসায়িক মূল্য সেটা কমে যায়, অবশ্যই। মোরগের প্রজনন ক্ষমতা কমে যায়, এছাড়া মুরগির মৃত্যু হতে পারে। এই জিনিসগুলো মুরগির ভিতরে ঘটছে। এবার যদি বলি লক্ষণ কি দেখব, লক্ষণ দেখলে প্রথম কথা হচ্ছে মুরগির গতিবিধি কমে যাবে। সে চুপচাপ একটু শান্ত হয়ে চুপ করে থাকবে, মাটিতে শুয়ে থাকবে, বুক বা পেটের অংশটা মাটিতে পেটে দিয়ে শুয়ে থাকবে, আর ডানাগুলো দুপাশে ছেড়ে দেবে, একটু বেশি জায়গা নেবে, কারণ ডানার নিচেটায় ওর পালক নেই, সেই অংশ দিয়ে কিছু তাপ সে বার করতে পারে। সেই জন্য ডানাটা খুলে, যেমন সেই আহ, বাচ্চা যখন মুরগি বাচ্চাতে তা দেয় ডিমেতে, তখন যেমন বসে সেইভাবে ডানাটা ছেড়ে দিয়ে বসবে। হুম হুম হুম। এটা অতিরিক্ত জল খাবে, পাতলা পায়খানা করবে, খাবার কম খাবে, শুকোতে থাকবে, আর হাঁপাবে। মুরগি সবসময় হাঁপায়, কারণ ও যে ঘামে না, শরীর থেকে জল বার করার জন্যে জিভটা বার করে হাঁপালে ওই জিভটা শুকোচ্ছে, লিন তাপটা নিয়ে শরীর ঠান্ডা হয়, এবং সেই হাঁপানোটা অনেক বেড়ে যাবে, অনেক পরিমাণে বেড়ে যাবে। হাঁপাচ্ছে মানে সবসময় যেন হ্যাঁ 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 করে হাঁপাতে থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ। আচ্ছা আচ্ছা, তাহলে এই সমস্ত লক্ষণগুলো আমরা বুঝতে পারলাম, তাই তো? তো হ্যাঁ এই সমস্ত হলে তো আমাদের যারা মুরগি পালন করছি, আমাদের ব্যবসায়ী তো আপনি বললেন, তো তার অর্থনৈতিক একটা প্রভাব দেখা যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এর তো ব্যবসায়িক ক্ষতি তো হবে, কারণ মুরগি গরমে তো কম খাবে, খাবার কম খেলে ধরুন ব্রয়লার মুরগি হলে ওজন কম বাড়বে। তারপর হুম। আমি বললাম মাংসের গুণাগুণ আহ, নষ্ট হয়ে যাবে, কারণ মুরগি শুকিয়ে যাচ্ছে, তাহলে তো ওজন, ব্রয়লার মুরগি ওজনে বিক্রি হয়, তাহলে ওজনের ব্যাপারটা তার লোকসান হবে। লেয়ার মুরগি, যে ডিম দেয় মুরগি, তার খাবার কম খেলে ডিম উৎপাদন কম হবে। শুধু তাই নয়, ডিমের সাইজ ছোট হয়ে যাবে, এবং ডিমের খোসাটা সহজে ভেঙে যাবে। এছাড়া মুরগি পাতলা পায়খানা করছে, ঘরটা নোংরা হচ্ছে, একাধিক রোগ আসছে, অন্য রোগের জন্য মুরগি মরতে পারে। তারপর মোরগের প্রজনন ক্ষমতা কমে যাবে, মুরগি মারা যায় হিট স্ট্রোকে। এই সব মিলে ব্যবসায় লোকসানটা খুব বেশি হয়। অবশ্যই অবশ্যই। তাহলে এই যে গ্রীষ্মকালীন যে লোকসানটাকে মেটাবার জন্য, তাহলে অন্যান্য যখন সিজন, শীতের সময়, এই সময় যদি আমরা একটু ভালো করে বিজনেসটা করে নিতে পারি, তাহলে সেটা অনেকটা মিটিয়ে নেওয়া যাবে, তাই তো? ক্ষতিটা হ্যাঁ, সামলে নেওয়া যাবে। একেবারে একেবারে ঠিক কথা হ্যাঁ বলেছেন। হ্যাঁ শীতকালে হ্যাঁ। অন্য একটু চ্যালেঞ্জ থাকে, মুরগি হুম আবার খুব কম ঠান্ডা, মানে মুরগি বাচ্চা যখন অবস্থায় থাকে, তখন হুম। তার কিন্তু একটু অতিরিক্ত তাপমাত্রা, তখন আবার তার 30-এর উপর তাপমাত্রা লাগে, মানে প্রথম 7-10 দিন তাকে একটু গরমে রাখতে হয়। সুতরাং একদম আচ্ছা। শীতকালটায় যে বাচ্চাগুলো আসে, সে হুম। বাচ্চাগুলোকে ঘরটা তাপ দিয়ে বাঁচাতে হবে, তাহলে বড় মুরগিতে কোনো সমস্যা নেই। বড় মুরগি 18 ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো থাকে, কিন্তু ছোটতে আচ্ছা একটু গরম লাগে। শীতকালে মুরগি ভালো হয়, এটা ঠিকই। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে মুরগির শরীরের যে নানা রকম বিপদের কথা আপনি বললেন, তো হুম। এছাড়াও কি আরো কিছু বিপদ আসতে পারে এই গরমের ধকলে? হ্যাঁ, গরমের তাপে প্রধান কথা হচ্ছে আহ, ওই যে বললাম না, হাতি পাঁকে পড়েছে, মানে মুরগি হুম দুর্বল হয়ে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে। ধরুন আমরা মুরগিকে বাঁচানোর জন্য অনেক রকম ভ্যাকসিন দেওয়া হয় আজকে, ছোট ছোট হুম খামারিকে আমাদের সরকারের তরফ থেকেও দেওয়া হয় ভ্যাকসিন। আবার যারা ব্যবসায়িক মুরগি পালন করছে, তারা বাজার থেকে ভ্যাকসিন কিনে ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু ভ্যাকসিনটা, আমরা মানুষের বাচ্চাও দেখবেন অসুস্থ থাকলে ভ্যাকসিন দিই না। মুরগি যদি দুর্বল থাকে ভ্যাকসিন করলেন, কিন্তু ভ্যাকসিনটা কাজে লাগলো না, ভ্যাকসিন ভিতরে গিয়ে ইমিউনিটি তৈরি করতে পারে না, এবং ওই সময় বা পরবর্তীতে অনেক কিছু রোগের ভয় থাকে, পুরোপুরি ভ্যাকসিন ফেল হয়ে থাকে, সারা জীবন সে ভুগতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় লোকসান। আর খাওয়া কমে গিয়ে, ওজন কমে গিয়ে ব্যবসায়িক লোকসান, পাতলা পায়খানা করে পেট খারাপ হয়ে ঘর নোংরা করছে, প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, বাচ্চা হ্যাচারিতে বাচ্চা কম আসছে, মানে সব জিনিসটাই একটু কমে যাবে, খারাপ হবে। যার জন্যে গরমকালে দেখবেন এই গরম পড়ছে মানে মুরগির মাংসের দাম বাড়তে থাকবে, কারণ সাপ্লাইটা কমে যায়।
ঠিক ঠিক। যে মুরগিটা সহজে 2 কিলো ওজন হয়ে যেত, সেই হুম মুরগিটা হুম। 2 কিলো হতে চায় না, 1 কিলো 800 গিয়ে থেমে যায় আর বাড়তে চায় না, এই অবস্থাটা এসে যায়। ফলে বাজারে দামটা বেড়ে যায়, তাই তো? বাজারে দামটা বেড়ে যায়। এটা ওই ডিমান্ড সাপ্লাই মানে চাহিদা আর আর সাপ্লাইয়ের উপর ব্যাপারটা নির্ভর, সেই অর্থনীতির নিয়ম আর কি। আচ্ছা আচ্ছা। মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা হুম। ভ্যাকসিনের কার্যকারিতা ও হুম। বিভিন্ন রোগের প্রতি সংবেদনশীলতা, এগুলো কি গরমকালীন যে যে ধকলের দ্বারা প্রভাবিত হয়? হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। রোগের প্রতি সংবেদনশীলতা, আমরা যেটা বলি যে ইমিউনিটি কমে গেছে মানে যে কোনো রোগ তখন অ্যাটাক করতে পারে। কারণ আজকের আমরা কোভিড কালে মানুষের যেমন দেখেছি ভাইরাস কিভাবে ছড়ায় আমরা সঠিক জানি বলে মনে হয় না। তা মুরগিতে অনেক ভাইরাস ঘটিত রোগ আছে, ভ্যাকসিন দেয়া হয়, সারা বছর খুব ভালো থাকে। কিন্তু এই গরমে ভ্যাকসিনটাই কাজ করতে পারে না, কারণ ভ্যাকসিন ভিতরে গিয়ে কাজ করার জন্যে ভি- ভিতরে তার যে যন্ত্রটা লাগবে সেই যন্ত্র ছোট হয়ে যাচ্ছে, গিয়ে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, অ্যান্টিবডি তৈরি হওয়া কমে যাচ্ছে, তার ফলে ভ্যাকসিন ফেল হচ্ছে। তাই রোগের প্রতি সংবেদনশীল বেশি হয়ে যাচ্ছে। যদি সেই ভাইরাসটা আসে, অন্য সময় সেই ভাইরাসটার সঙ্গে মুরগি লড়াই করে জিতে যেত, কিন্তু এই সময় জিততে পারছে না, কারণ সে দুর্বল, তার ভিতরের ইমিউনিটি কমে গেছে, যার ফলে রোগগুলো বেশি হয়। দেখবেন এখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মুরগির রোগ নিয়ে সংবাদ মাধ্যমে বা দূরদর্শনে নানা রকম খবর আসছে, কারণটা এটাই। আচ্ছা, তাহলে একজন খামারি তিনি হুম। কিভাবে বুঝবেন যে তার মুরগিটা গরমের ধকলে আক্রান্ত হয়েছে, বা হ্যাঁ, কিভাবে তিনি খুব নজরদারি চালাবেন তার উপরে? একটা তো বুঝতে পেরেছি। ঝিমিয়ে পড়া, তার হাঁটা চলার হ্যাঁ, গতি না কমে না, যাবে। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা খুব হ্যাঁ হ্যাঁ। খুব হ্যাঁ সময়োপযোগী প্রশ্ন। কারণ হ্যাঁ। একজন একটু যারা পুরানো খামারি তারা হুম সহজে বুঝতে পারে, কারণ মুরগির গতিবিধি একটা আমরা বলি অ্যাক্টিভ, সে কেমন আছে, পাশে ফার্মের পাশে গিয়ে দাঁড়ালে সরে যা, তার চোখ মুখের চলন ফেরন, সেই গতিবিধি একটা প্রথমেই হচ্ছে বলে দেয় সে সুস্থ কি সে অস্বস্তিতে আছে। গতিবিধি, সে কিভাবে বসে আছে, ওই যে বললাম বুকটা মাটিতে দিয়ে ডানাটা ছড়িয়ে দিয়ে বসে হাঁপাচ্ছে, কতটা হাঁপাচ্ছে, জল খাচ্ছে। মুরগি সাধারণত, ধরুন উদাহরণস্বরূপ যদি বলি ব্রয়লার মুরগি যা খাবার খায় তার প্রায় 3 গুণ, 2.5 গুণ জল খায় আমাদের আমাদের ওয়েদারে। এবার এই গ্রীষ্মকালে দেখবেন 4 গুণ, 4.5 গুণ, 5 গুণ জল খাচ্ছে, খাবার কম খাচ্ছে। আচ্ছা। মানে যেখানে 100 গ্রাম খাবার আগে খেত, ধরুন উদাহরণস্বরূপ বলছি, এখন খাবার খাচ্ছে 80 গ্রাম। আর 100 গ্রাম খাবার খেলে হয়তো 300 ml জল খেত, এখন 80 গ্রাম খাবার খেয়ে 400 ml জল খাচ্ছে। এইটা গরমেতে অবস্থা হয়েছে, এটা ফার্মাররা বুঝতে পারে। তারপর পাতলা পায়খানা করবে, ওই ভিজের মধ্যে শুয়ে থাকবে। কিছু মুরগি ধরফর করে মারা যাবে, বিশেষ করে এই গরমের সময়, মানে এই দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, এই টাইমটার মধ্যে ধরফর করতে করতে মারা যাবে। আসল মুরগি হুম গরমে মারা যাওয়া মানে আমরা যেটা আমাদের মানুষের স্ট্রোক হয়েছে বলি, কার্ডিও রেসপিরেটরি ফেলিওর মেডিকেল কথায়, মুরগি হুম হুম। অ্যাকচুয়ালি গরমে মারা যায় মানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। অতিরিক্ত অক্সিজেন নিতে হয়, হাঁসফাঁস করতে করতে হার্ট অ্যাটাক করে, হার্ট বাস্ট করে মারা যায়। এইগুলো দেখলেই হুম। একজন খামারি বুঝতে পারবে। পুরানো খামারি বোঝে, নতুন খামারিদের একটু প্রথমে অসুবিধা হয়, বুঝতে পারে না, বিপদ হয়ে গেলে তারপর বোঝে। এছাড়া আরো কিছু এই নজরদারিটা লক্ষণগুলো কিভাবে কমানোর, করবো আমরা? আমরা হ্যাঁ কি কি ব্যবস্থা রাখবো? আমরা যেমন নিশ্চয়ই ফার্মেতে একটু জলের ব্যবস্থা রাখবো, হ্যাঁ হ্যাঁ, ঘন এই ঘন আমরা যাবো দেখবো, তাই তো? হ্যাঁ, এটা ধরুন কিছু লং টার্ম, মানে একটা ফার্ম গঠন থেকে শুরু করে, আমরা গ্রীষ্মপ্রধান দেশে আছি, সুতরাং প্রতি বছরে 3-4 মাস সমস্যা থাকবে। তাহলে হুম ফার্মের গঠন, কোথায় ফার্মটা করব কিছু ব্যবস্থা, আর গরমকালে মুরগির ফার্মে দাঁড়িয়ে কি করব, নীতিগতভাবে কার্যকারীভাবে কি করব সেটা। যেমন ফার্ম আজকের আধুনিক যুগে, আহ, আধুনিক মুরগি পালনে তাপমাত্রা এবং আর্দ্রতা কন্ট্রোল করার জন্য ইসি হাউস আমরা বলি, এনভায়রনমেন্ট কন্ট্রোল পোলট্রি ফার্ম, যার ভেতরে তাপমাত্রা, মুরগির প্রয়োজনীয় তাপমাত্রা কন্ট্রোল হবে একদম, ওই সেন্সার দিয়ে কন্ট্রোল, হিউমিডিটি হুম কন্ট্রোল, হুম হুম সবকিছু হুম। কন্ট্রোল ফার্ম এসে গেছে, যেখানে মুরগি একদম 30 দিনে একটা ব্রয়লার মুরগি 2 কিলো হয়ে যায়, সেরকম ফার্ম। কিন্তু সেটা সবার পক্ষে, আমাদের দেশে তো মুরগিটা বিদেশের ওই উন্নত দেশের মতো বড়লোক কোম্পানিরা বেশি করে না, এখানে গরিব মানুষ পোল্ট্রি করে। তো গরিব মানুষের অর্থনৈতিক ক্ষমতা ওই ফার্ম
তৈরি করার মতো নয়। ক্ষমতা নাই। সেই জন্যে আমার বক্তব্য, আমার সাজেশন এটাই থাকবে, ফার্ম তৈরি করুন, চেষ্টা করুন জঙ্গলের পাশে, মানে গাছপালা যেখানে আছে। যদি নাও আচ্ছা, পারলেন আচ্ছা, নিজের জমিতে ফার্ম করছেন, যেখানে কিছু নেই, ফার্ম যেখানে করছেন তার দুপাশে 2 লাইন গাছ লাগান প্রথম দিন থেকে। ওই আচ্ছা, গাছের মানে গাছের ওই 2 লাইন যদি গাছ লাগান, তাহলে আপনার ফার্মের মধ্যে বাইরের তাপমাত্রার চেয়ে 3-4 ডিগ্রি তাপমাত্রা কম হবে। আচ্ছা, আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো পরিকল্পনা। আচ্ছা, ফার্ম আমাদের চওড়া কখনো বেশি নয়, লম্বা হয় যত খুশি করা যায়। পূর্ব পশ্চিমে আমাদের ধরুন পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে বাতাস চলে উত্তরে বা দক্ষিণে। এখন হুম, যেমন দক্ষিণে বাতাস, মোটামুটি দক্ষিণে, শীতকালে হুম, উত্তরে। তো হুম, ফার্মটা লম্বা হবে পূর্ব পশ্চিমে, চওড়াটা উত্তর দক্ষিণে হবে, যাতে বাতাস এদিক থেকে ওদিক ক্রস হতে পারে। যদি ক্রস ভেন্টিলেশন মানে বাতাস একদিক থেকে আর একদিক যায়, এই বাতাস চললে মুরগিতে গরমের প্রভাব সবসময় কম থাকবে। হুম, মানে পূর্ব পশ্চিমে লম্বা, উত্তর দক্ষিণে চওড়া ফার্ম হবে। আর এই চওড়া কখনোই 25 ফুটের বেশি হবে না। লম্বা আপনি 400, 500, 300 ফুট যেমন আপনার জমি সেরকম করতে পারে। আর আচ্ছা, একটা জমি আপনার অনেক চওড়া, তো একাধিক ঘর করবেন। দুটো ঘরের মধ্যে আপনার 45 থেকে 50 ফুট কমপক্ষে গ্যাপ রাখতে হবে দুটো শেডের মধ্যে। তাহলে একটা শেডের উপর দিয়ে আর একটা শেডে হাওয়া ঢুকবে। কেন নাহলে ধরুন আপনার এখন দক্ষিণ দিক থেকে হাওয়া চলছে, দক্ষিণ দিকের ঘরটা হাওয়া ঢুকলো, হুম, এবার দক্ষিণের পরে আরেকটা ঘর আছে, মানে যে ঘরটা উত্তর দিকে, সেটা হাওয়া কোথা থেকে ঢুকবে এখন? সেটা হুম, করতে গেলে এই জন্য গ্যাপ রাখতে হবে। হ্যাঁ, যতটা ফার্মটা চওড়া তার 1.5 গুণ গ্যাপ রাখতে হয়। তাহলে উপর দিয়ে হাওয়াটা ঢুকে পরের শেডেও যাবে, তাহলে মুরগি ভালো থাকবে। এইটা ফার্ম হুম, তৈরির ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আমরা একটুখানি খেয়াল করি। আর অথবা ফার্ম তৈরি করবেন, পাশে পুকুর থাকলে অনেক ভালো হয়। এইবার যখন ফার্ম তৈরি করতে লাগলেন, ফার্ম কিন্তু আমাদের মতো ঢালাই ফ্ল্যাট ছাদ হবে না। ফার্ম আচ্ছা, ফার্ম হবে সবসময় ঢালু ছাদ, মানে যেমন টিনের বা অ্যাসবেস্টসের আমরা ঢালু ছাদ করি, সেরকম হবে, যাতে এতে কি তা- সুবিধা হবে? এতে তাপটা প্রতিফলিত হয়ে চলে যাবে। আপনি যদি দেখেন ইউরোপে, ইউরোপে সমস্ত বাড়ি কিন্তু, সেই রানীর বাড়িও কিন্তু ওই মানে ঢালু ছাদ। কারণ বরফ পড়বে, বরফটা যাতে গড়িয়ে চলে যেতে পারে। আপনি আসামের দিকে যাবেন যেখানে বেশি বৃষ্টি হয়, সেখানে দেখবেন টিনের চাল বেশি এবং উপরের ছাদটা তো ঢালু দুপাশ থেকে। হুম, মানে তাপটা প্রতিফলিত হবে, ঢালাই ছাদ হলে তাপটা সরাসরি নিচে আসে। এইটা আচ্ছা, করতে হবে। আর সেন্টার হাইট, ওই ওই আহ, আমি যে ঢালু ছাদটা করেছি সেন্টারের হাইটটা যত খুশি বেশি করবেন, যাতে এই ঢালুটা অনেক তীক্ষ্ণ হয়, তাহলে তাপটা একেবারেই ঢুকবে না। যতটা সম্ভব আপনার পক্ষে ততটা সেন্টার হাইট করবেন। আর ছাদ যেটা দিয়ে করবেন, ধরুন অ্যাসবেস্টস বা টিন যেটা দিয়ে করছেন, বা হুম, খড়, যদি হুম, হুম, খড় করলেন তো ঠিক আছে। যদি টিন বা অ্যাসবেস্টস করেন, তাহলে কোটেড টিন বা আজকাল কোটেড অ্যাসবেস্টস এসছে, যেগুলো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দেয়, ভিতরে যে তাপমাত্রা যাবে সেটাকে কমিয়ে দিতে পারে। আজকাল কোটেড সব কোম্পানির এসে গেছে। আর আর খড়ের চাল তো মানে খুব মানে ভালো, মানে আরামপ্রদ খড়ের চাল গরমকালে ভালো, একবার কিন্তু দেখেছি। আজকাল তো খড়ও বড় পাওয়া যায় না উন্নত প্রজাতির ধানের এসে, হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, মেশিনে কেটেও একটা সমস্যা। আর হ্যাঁ, হ্যাঁ, খড়ের চাল তো বেশি দিন চলে না, 2 বছর মধ্যে নতুন করে তৈরি, সেটাও সমস্যা। ভালো মন্দ দুই দিকই আছে। আর এই যে উপরে আমি বললাম যে সিট, যে সিটটা দিয়ে করছেন, ধরুন অ্যাসবেস্টস সিট বা টিনের সিট, সেটা দুপাশে দুই মানে চালা শেষ হওয়ার পরও, যেটা আমরা ছাঁচা বলি বা অনেকটা জল বেরিয়ে যায়, যেটা দিয়ে জলটা গিয়ে দূরে পড়বে, ওইটা অনেকটা বেশি 2.5 থেকে 3 ফুট বাড়তি রাখতে হবে চালের আচ্ছা, পরও। তাহলে রোদের প্রকোপটা পড়বে না, সূর্যের আলোটা সরাসরি যাবে না, এবং তাপের প্রভাব অনেক কম পড়বে। এছাড়া ছাদটা মানে ওই যে ঢালু ছাদ, সেটাকে খড় বা মানে ধানের খড়, গমের খড় বা তিল বা সর্ষের গাছ দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে তাপ একেবারেই ভিতরে যাবে না। আর তার উপরে, একদম উপরে টপটায় স্প্রিংলার বলি, মানে একটা
জলের ছোট্ট, ওই যে ফোয়ারার মতো হয়ে জল পড়বে। হ্যাঁ ফোয়ারার মতো ওটা ঘুরবে, একটা ছোট্ট ধরুন পেনের মতো জিনিস, ওর চারদিক দিয়ে জল বেরোচ্ছে এবং ওটা ঘুরতে থাকবে। তাহলে এই জলটা ওই খড় বাগুলোর উপর পড়ে খড়টা ভিজে হবে, নিচে আর তাপ ঢুকবে না। স্প্রিংলারটা দিলে তাপ অনেক কম থাকবে। আচ্ছা, এছাড়া ধরুন সাইড প্যান্ডেল, মানে আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় বা দোকানে, শহরেও দোকানে আমরা চালা নামাই কেন? যাতে রোদের তাপের প্রভাবটা দোকানের ভিতরে না যায়। কিন্তু ফার্ম থেকে দুপাশে খড়ের বা এরকম খড় বা আমাদের মানে চাষের যে বাই প্রোডাক্ট, মানে সর্ষে গাছ, তিল গাছ, ধানের খড়, গমের খড়, এসব দিয়ে চালা নামাতে হবে গরমকালটায়, তাহলে তাপটা ঢুকতে পারবে না। এবার ভিতরে ধরুন ভিতরে ফল সিলিং করতে হবে। ফল সিলিং আপনি খড় দিয়ে করুন বা আজকাল অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায়, তা দিয়ে ফল সিলিং করুন। আপনি একদম ঠিক বলেছেন যে আমাদের পাশাপাশি যে সমস্ত ফসলের ক্ষেতে যেগুলো পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো দিয়ে করলেই আমাদের খরচটা কমবে, তাই কি না? কারণ আমরা যদি অপ্রয়োজনীয় খরচটাকে বাড়িয়ে ফেলি তাহলে তো মুশকিল, তাই না? আর একটা ধরুন আমাদের নদিয়া মুর্শিদাবাদে যদি যান, দেখবেন এই যে পাট চাষের পরে পাটটা বিক্রি হয়ে গেছে, কিন্তু পাটকাঠিগুলো পড়ে আছে। আজকাল আর গ্রামের বাড়িতেও পাটকাঠিতে জ্বালন হিসেবে মানে রান্নার কাজে ব্যবহার হয় না, এগুলো পড়ে থাকে। এই পাটকাঠি কিন্তু চালার উপরে বা নিচে দেওয়ার জন্য খুব ভালো ব্যবহার হতে পারে, ভিতরে ওই ফল সিলিং করার জন্য। অথচ এটা এটা আমায় পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, পড়ে আছি। আচ্ছা, এছাড়া ভিতরে ফগার মানে কুয়াশার মতো ওই একটা করে জলের পয়েন্ট রইলো, যেখান থেকে কুয়াশার মতো জল বেরোবে, এগুলো পাওয়া যায়। সেইগুলো ভেতরে ধরুন প্রতি 10 মিনিটে 3 মিনিট চলছে, আর ভিতরে ফ্যান চলবে, তাহলে কিন্তু একদম ভিতর ঠান্ডা হয়ে যায়। যদি ওই ফোয়ারার মতো জল চলে এবং ফ্যান চলে, ভিতরটাকে একেবারে ঠান্ডা করে। এছাড়া আরেকটা জিনিস খুব উপযোগী, যেটা আজ এসির আগের যুগে ব্যাংকে বা সরকারি অফিসগুলোয় খসখস লাগানো হতো, আমরা সবাই জানি। এই খসখসের একটা সস্তা সংস্করণ হচ্ছে চটের বস্তা চালার দুপাশ থেকে ঝুলিয়ে দিন এবং তার উপরে পাইপ থাকবে, পাইপ দিয়ে জল যাবে এবং পাইপগুলো ছোট ছোট ফুটো করা থাকবে। সবসময় জলটা চুইয়ে চুইয়ে পড়ছে, মানে ডিপার বলি, ডিপার জল পড়ছে, চটটা ভিজছে। তার মানে যে বাইরে থেকে যে হাওয়াটা ঢুকবে সেটা একবার এসির মতো ঠান্ডা হয়ে ঢুকবে। আমি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর 70% মানে শতকরা 70% জিনিস কমলেও আমরা 12 ডিগ্রি তাপমাত্রা কমাতে পারি। আর 12 ডিগ্রি যদি কমাতে পারি, 40-এর কাছে গেলে যে 40 ডিগ্রি তাপমাত্রা মুরগির ক্ষেত্রে বিপজ্জনক, মানে মুরগি মারা যায়। তাহলে তাতে কমিয়ে 28 হলো মানে মুরগি একদম আরামে আছে, স্বাভাবিক খাবে, স্বাভাবিকভাবে বাড়বে, কোনো রোগের কোনো ভয়টা থাকবে না। আচ্ছা, এইগুলো তো কমে গেল। হ্যাঁ, এইটা আমি মানে মুরগি থাকাকালীন কি করতে হবে। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে গ্রীষ্মকালীন মুরগি পালনের সমস্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান বিষয়ের উপর গান। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত। এবার পোল্ট্রি ফার্মের কথা কিছু করছি নিবেদন, প্রয়োজনীয় কথা বন্ধু শুনো দিয়া মন। গরমে কমে ব্রয়লার বাড়ে লেয়ার খামার ডিম, গরমে কমে ব্রয়লার বাড়ে লেয়ার খামারের ডিম। ক্ষতি হয় যে অসীম, ক্ষতি হয় যে অসীম। 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কম খাদ্য গ্রহণ, 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কম খাদ্য গ্রহণ। 38 ডিগ্রি তাপে পাখির হয় যে মরণ, 38 ডিগ্রি তাপে পাখির হয় যে
ক্ষতিও পুরাণ, গ্রীষ্মে হয় যে লোকসান, গরমে ক্ষতি অপুরাণ। স্প্রে মেশিনে জল ছিটিও কুয়াশার মতো করে, স্প্রে মেশিনে জল ছিটিও কুয়াশার মতো করে। প্লাস্টিক পর্দা লাগিও না পোল্ট্রি ফার্মের ঘরে, স্প্রে মেশিনে জল ছিটিও কুয়াশার মতো করে। প্লাস্টিক পর্দা লাগিও না পোল্ট্রি ফার্মের ঘরে। টেবিল স্ট্যান্ড, পেডেস্টাল ফ্যান কিংবা কুলার লাগাও শেডের, স্যাঁতস্যাঁতে লিটার উল্টে তাতে গুঁড়ো চুন ছড়াও। টেবিল স্ট্যান্ড, পেডেস্টাল ফ্যান কিংবা কুলার লাগাও শেডের, স্যাঁতস্যাঁতে লিটার উল্টে তাতে গুঁড়ো চুন ছড়াও। পোল্ট্রি ফার্মে ক্ষতি করে অ্যামোনিয়া গ্যাস, পোল্ট্রি ফার্মে ক্ষতি করে অ্যামোনিয়া গ্যাস। গানে গানে প্রতিরোধের দিচ্ছি কিছু আভাস, গানে গানে প্রতিরোধের দিচ্ছি কিছু আভাস। রাজ্যবাসী পড়ছে জ্বলে গরমে হাঁসফাঁস, রাজ্যবাসী পড়ছে জ্বলে গরমে হাঁসফাঁস। সর্বক্ষণ ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জল দিও, সর্বক্ষণ ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জল। আখের গুড় নুন চিনি লেবুর জল, ওআরএস ইলেকট্রল। গুড় নুন চিনি লেবুর জল, ওআরএস ইলেকট্রল মেশাও। তাপের ধকল কমাতে জলে হার্বাল উপাদান, প্রোটিন ভিটামিন পুষ্টি বাড়াও সামান্য খনিজ লবণ। প্রোটিন ভিটামিন পুষ্টি বাড়াও সামান্য খনিজ লবণ। ব্রিটেনে বাড়ে পাখির ক্ষমতা জল ধারণ, ব্রিটেনে বাড়ে পাখির ক্ষমতা জল ধারণ। গ্রামাঞ্চলে যাদের মুরগির চাষ মুক্তাঙ্গন, নজর রাখতে হবে হাঁস মুরগি সর্বক্ষণ, নজর রাখতে হবে হাঁস মুরগি সর্বক্ষণ। কুমড়ো বা তরমুজ খাওয়াও তাতে লাভের আশ, কুমড়ো বা তরমুজ খাওয়াও তাতে লাভের আশ। হাঁস মুরগি প্রাণী কুলের উঠছে না বিশ্বাস, হাঁস মুরগি প্রাণী কুলের উঠছে না বিশ্বাস। রাজ্যবাসী পড়ছে জ্বলে গরমে হাঁসফাঁস। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে গ্রীষ্মকালীন মুরগি পালনের সমস্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান এই বিষয়ের উপর গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত। নীতিগতভাবে কিছু কাজ করতে হয়। একটা হচ্ছে গরমে মুরগি যেহেতু ডানা ছড়িয়ে বসে, একটু বেশি জায়গা দিতে হবে। অর্থাৎ যে ফার্মটায় আমি শীতকালে 1000 মুরগি নিতাম, গরমকালে আমাকে হয়তো 900 মুরগি নিতে হবে, একটু ঘনত্ব কমিয়ে দিতে হবে। আর মুরগির যে খাবার, আজকে তো উন্নত প্রজাতির একদম ব্যালেন্স খাবার হয়, যেখানে প্রোটিন, এনার্জি,
ফ্যাট, ভিটামিন, মিনারেল সব হিসাব করে কম্পিউটারে ফর্মুলা করা হয়। সেখানে সে খাবারে কিছু গুণগত মান, কারণ মুরগি যেহেতু খাবার একটু কম খায়, তাহলে খাবারের ঘনত্ব বাড়াতে হবে, বিশেষ করে ভিটামিন, মিনারেলস এবং এনার্জির। আর প্রোটিন কিন্তু কমাতে হবে, কারণ প্রোটিন শরীরে অতিরিক্ত তাপ তৈরি করে। প্রোটিন শীতকালে বেশি লাগে, গরমে কমালে আমার শরীরে তাপ তৈরি কম হবে, এটা আমাকে সাহায্য করবে কিছু। এটা হচ্ছে নীতিগত কিছু জিনিস। আর আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। বলুন। আমাদের যে গরমের সময়টা, দিনের গরমের সময় মানে মানে মুরগি খাবার খেলে শরীরে বিপাকীয় তাপ তৈরি হয়, হিট, যেটা মেটাবলিক হিট বলি, তৈরি হবে। তো সেইটা ওই দুপুরের টাইমটা মুরগিকে খাবার খাওয়ানো যাবে না। সকালে 8টা অবধি, মানে সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা অবধি মুরগিকে যে কোনোভাবে খাইয়ে দিতে হবে। তাহলে দিনের বেলা মুরগির ওই হিট প্রোডাকশন কম হবে, মানে তাপ উৎপন্ন কম হবে, তো তাপের প্রভাবে মুরগির ধকলটাও কম হবে। আর 24 ঘন্টা ঠান্ডা জলের সরবরাহ রাখতে হবে। আর আরেকটি লাস্ট, মুরগির লেভেলে বাতাসের চলাচল, মানে স্বাভাবিক ন্যাচারাল বাতাস হোক, মানে বাইরের বায়ু চলাচল, অথবা ফ্যান চালিয়ে যেন বায়ু চলাচল সবসময় বৃদ্ধি করতে হবে। মানে খাবারটা ফ্লো চলবে, রাইট? হ্যাঁ, হাওয়ার ফ্লোটা থাকলে সব মুরগি শান্ততে বসে থাকবে, দিনের বেলা রেস্ট নিক, সন্ধ্যের পর খাবে, ও কিন্তু অভ্যাস হয়ে যাবে। ও অভ্যাস হয়ে সেভাবেই, ওর ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, ও স্বাভাবিক ওর কাজকর্ম স্বাভাবিক, মানে ওর ডিমের মুরগি ডিম দেবে, ব্রয়লার মুরগি বাড়বে, আর পোলট্রির খামারিরও সেই লসটা হবে না। আশা করি এই জিনিসগুলো ফার্মার করতে পারবে ফার্মে। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো আমাদের ফার্মারদের হাতে রয়েছে, সেগুলো শুনলাম। এবারে যদি আমরা একটু ভাবি যে এমন কোন জাতের মুরগি আমরা আনবো যেখানে কিনা এই সমস্ত গরমটাকে সহ্য করতে পারবে। ধরুন যে সুন্দরবন অঞ্চলে যেখানে বারবার বন্যাতে নোনা জল ঢুকে যায়, সেখানে নোনা সহনশীল জাত আমরা লাগাচ্ছি, তাই তো? ঠিক সেরকমই যদি আমরা এই যে গরমটাকে সহ্য করতে পারবে, সেখানেও তার ক্ষতি কম হবে, এরকম কোনো জাতের হাইব্রিড বা কোনো মুরগি বা কিছু পাওয়া যাবে কি? হ্যাঁ, জানা দেখুন, আছে কি? মানে এই বিষয়ে কোনো আমাদের গবেষণা করছে কিনা? এইগুলো নিয়ে সরকারি এবং বেসরকারি লেভেলে কাজ বহুকাল ধরে চলছে। এখানে গোটা পৃথিবী রোজ গরম হচ্ছে, তার মুরগির সবচেয়ে বড় সমস্যা একটা যেমন রোগ, আর একটা হচ্ছে গরম। কাজ চলছে, কিছু ব্রিড এসেও ছিল, কিন্তু সেটা মানে বাণিজ্যিক ভাবে তার ওজন অত তাড়াতাড়ি বাড়ে না, যার ফলে চাষি ওই বছরে একবার নেবে, গরমকালটায় একবার বা দুবার নেবে, বাকি সময় নেবে না। তাহলে ওই ব্রিডটা বাকি সময় কি হবে ওই জাতটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা একটা আমাদের ব্যবসায়িক ভারত ক্ষতি। সরকারের তরফ থেকেও কিছু ব্রিড তৈরি হয়েছে। আহ, আমরা বনরাজা বলে ব্রিড হয়েছে, আইসিএআর করেছে, যেগুলো এটা ঠিক দেশি এবং ব্রয়লারের মাঝে ক্রস করে করা হয়েছে, কিন্তু ওই বাণিজ্যিকভাবে লাভজনক নয় বলে ওর গ্রহণযোগ্যতা প্রশ্ন এসে যাচ্ছে। একটা ব্রিড এখন কিন্তু বনরাজা কিন্তু অনেকে পালন করছেন। হ্যাঁ, বনরাজা পালন করছে, কিন্তু ওইটার কমার্শিয়াল আজকে ব্রয়লার যতটা, তার তো সেই তুলনায় কম। হ্যাঁ হ্যাঁ, সেই আরো ওই ওই জাতগুলোকে আরো একটু উন্নত প্রজাতির করতে হবে, যাতে ওটা আরো বেশি গ্রোথ, মানে খামারি যাতে দুটো পয়সা দেখতে পায় তার সংসার চালানোর জন্য। আমরা জানি একটা ব্রয়লার চাষি 2000-2500 মুরগি পালন করলে দুটো বাচ্চা নিয়ে 4 জনের সংসার পালতে পারে, কিন্তু বনরাজা পালন করে সেটা আসছে না। এই জায়গাটা যতক্ষণ না আসছে জাতগুলো, আজকে যারা পৃথিবীর জেনেটিক্স কোম্পানি, দুটি বৃহৎ কোম্পানি আছে আমেরিকা, তারাও কাজ করছে। আমাদের ভারতবর্ষের ভেঙ্কিস বলে একটি কোম্পানি আছে, তারাও এটা নিয়ে কাজ করছে। এখনো বাণিজ্যিক সফলতা আসেনি, প্রতি বছরই কাজ করছে, কাজ চলছে, ট্রায়াল হচ্ছে, আমরা দেখছি। আশা করছি আগামী দিনে কিছু নিশ্চয়ই হবে, মাঝামাঝি একটা তো আসতেই হবে, কারণ এই গরম বাড়বে, আমরা কিভাবে মুরগি করব? সবার তো ইসি এয়ার কন্ডিশন সেট করার ক্ষমতা আমাদের ভারতবর্ষের চাষির হবে এটা ভেবে লাভ নেই। ঠিক। এই তাহলে এই বিষয়ে গবেষণা চলতেই থাকবে এবং আমরা তাকিয়ে থাকবো, ভবিষ্যতে নিশ্চয়ই কোনো ভালো কিছু আমরা আশাবাদী। আচ্ছা, আমাদের অনুষ্ঠান তো অনেকটা এগিয়ে গেছে, তো আপনি কি আজকের আমাদের যে বিষয়, সেই বিষয় নিয়ে যদি আরো কিছু বলতে চান, আপনার কাজকর্ম গবেষণা নিয়ে যদি একটু আমরা শুনতে পেতাম ভালো লাগতো, বলাই বাবু। আমি 40 বছর কাজ করছেন। আমি 40 বছর প্রথমে ফার্মাসিউটিক্যাল কোম্পানির হয়ে টেকনিক্যাল সার্ভিস, মানে পোল্ট্রি কোম্পানিগুলোকে বাইরে থেকে
মুরগির ব্যাপারে ট্রেনিং বা তাদের সমস্যাগুলো দেখতাম। তারপরে আমি মুরগি প্রোডাকশনে চলে আসি। আমি বড় পোল্ট্রি কোম্পানিতে প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এককালে এমন একটি কোম্পানিতে ছিলাম, সেই কোম্পানি মাসে 1 কোটি ব্রয়লার বাচ্চা পালন করত। সেই কোম্পানির আমি প্রোডাকশনের মানে সেই উৎপাদনের হেড ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে নিজে ব্যক্তিগতভাবে কনসালটেন্ট মানে নিজের কাজ শুরু করি স্পেশালিস্ট হিসেবে, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি এক্সপার্ট হিসেবে কাজ করি। এখন বিশেষ করে এই যে ব্রয়লার মুরগি দেখছেন, এদের মা বাবার অনেক মূল্য, অনেক বেশি তারা সেন্সিটিভ। আমার একটা ব্রয়লার মুরগি ধরুন আপনার কাছে 250 টাকা হয়তো দাম বা 300 টাকা দাম, এদের মা বাবা একটা মুরগির দাম 3000 টাকা। সেই মুরগিদের বিভিন্ন সমস্যা বা তাদের থেকে কত বেশি বাচ্চা বার করা যায় সেগুলো নিয়ে কাজ করি। আমি গোটা ভারতবর্ষের 7টা-8টা রাজ্যে কাজ করি পেরেন্ট মুরগি নিয়ে বেশি। আর লেয়ার মুরগি আমার সঙ্গে এমন একটা বড় লেয়ার ফার্ম যেটা আছে, সেটা ওনার 12.5 লক্ষ লেয়ার মুরগি আছে। গতকালও কথা হয়েছে কিছু সমস্যা নিয়ে হায়দ্রাবাদে। এইরকম কিছু 15-16টা। হায়দ্রাবাদে তো এখন তো গরম বেশি, তাই তো? সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো সমস্যা এই সময়? হ্যাঁ, গরমের জন্য তো রোগ আপনারা হয়তো শুনেছেন, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুর আক্রান্ত হয়েছে, আর সরকারি ঘোষণা হয়েছে। এই রোগগুলো সবই গরমের কারণে, কারণ গরমে মুরগি যে ধকলে পড়ছে আর তার উপর ভাইরাসের ধকল। আমরা ডাক্তার মানে আমার ভাষায় ধকল 1+1 মানে 1 আর 1 কিন্তু 11, 2 হয় না। একটা ধকলের পর আর একটা ধকল এসে গেলে ওটা কিন্তু 11 সমান হয়ে যায়। ঠিক ঠিক। এই জন্যে আজকে আপনি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় প্রচুর সমস্যা রয়েছে। গোটা ভারতবর্ষে কিছু সমস্যা রয়েছে, আমাদের এখানেও মুরগিতে সমস্যা রয়েছে। রানীক্ষেত রোগে মানে মুরগিরই রোগ, একটা ভাইরাস গঠিত রোগ। ভাইরাস সব জায়গায় আছে, এই সময় মুরগি যেহেতু চাপে আছে তাকে চেপে ধরছে, মারা যাচ্ছে। এটা আমাদের মানুষের শরীরের ক্ষেত্রেও তাই, যখন দুর্বল আছে তখন জ্বর টর হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমরা গরমে খুব গরম খুব শীতে সবাই পড়ি। গরম থেকে ঘুরে এলে আমাদের এগুলো লাগে স্বাভাবিক। আর মুরগি একটু ঠান্ডার জীব, তো গরমটা একেবারেই সহ্য করতে পারে না। ওর শরীরের গঠন, পাখি তো, ওদের শরীরের গঠন একটু অন্যরকম, গরমের প্রভাব ওদের খুব বেশি। আর যেহেতু ঘামতে পারে না, শরীর ঠান্ডা করার নেই, তাই। বেশ, তাহলে আজকে আলোচনায় মোটামুটি আমরা শুনছিলাম শ্রোতা বন্ধুরা গ্রীষ্মকালীন মুরগি পালনের সমস্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান। এই বিষয়ে আলোচনা করছিলেন পোল্ট্রি কনসালটেন্ট ডক্টর বলাই চন্দ্র দত্ত। ডক্টর দত্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার, ধন্যবাদ সকলকে। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।